বন্দনা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়েবাড়ির ফুচকা স্টলে প্রায় 200টা ফুচকা খেয়ে ফেলে। আর অন্যদিকে তার বান্ধবীর বরের জুতা কখন যে চুরি হয়ে যায় তা নিয়ে বন্দনার কোনো খেয়াল থাকে না। সে অতিরিক্ত বেশি বেশি পরিমাণে ফুচকা খেতে ব্যস্ত থাকে। আর এমন সময় সেখানে কোকিলা চলে আসে। এই বন্দনা, তোর তো কোনো কাণ্ডজ্ঞান নেই দেখছি। আমি তোকে কতবার বলেছি ফুচকার দিকে না তাকিয়ে বরের জুতার দিকে খেয়াল রাখতে, আর তুই সেই ফুচকা গিলতে ব্যস্ত। আরে পারমিতার বিয়েতে ফ্রিতে কত রকমের ফুচকা স্টল বসেছে বলতো, এই দেখে কি লোভ সামলানো যায়? আর তুই চিন্তা করিস না, বরের ওই হিরে লাগানো জুতা আমরাই চুরি করব, আর কেউ চুরি করতে পারবে না। ওই জুতাটা ঠিক জায়গাতেই আছে। ছাই, একবার তাকিয়ে দেখ, তুই যখন গান্ডে পিন্ডে ফুচকা গিলছিলি তখন জুতাটাও উধাও হয়ে গেছে। কোকিলের এমন কথা শুনে বন্দনা একেবারে অবাক। আর বন্দনা তখনই তাকিয়ে দেখে যে সত্যি পারমিতার হবু বর নিমাইয়ের জুতা গায়েব হয়ে গেছে, আর সেই জুতা কেউ খুঁজে পায় না। এমন সময় পারমিতার ভীষণ খারাপ লাগে, কারণ সে বারে বারে তার বান্ধবীদেরকে বরের জুতা চুরি করতে বারণ করেছিল, কারণ সেই জুতার দাম 5 লক্ষ টাকা। কিন্তু বন্দনা এবং কোকিলা ওরকম হীরা লাগানো জুতা দেখে ভীষণ পরিমাণে লোভে পড়ে যায়। তাই দুজনে মিলে ঠিক করে তারা কাউকে কিছু না বলে সেই জুতা চুরি করবে। তারা তাদের বান্ধবী টুম্পার নামে দোষ চাপিয়ে দেবে, কারণ টুম্পা পারমিতার বন্ধু হলেও কোকিলা এবং বন্দনা টুম্পাকে পছন্দ করে না। তোদেরকে আমি কতবার বলেছিলাম আমার বরের জুতায় তোরা হাত দিবি না, তবুও তোরা আমার কথা শুনলি না। আমি কিছু জানি না, তোরা যেখান থেকে পারিস আমার বরের জুতা জোগাড় করে নিয়ে এসে দে, তা না হলে আমাকে 5 লক্ষ টাকা দে। বিশ্বাস কর পারমিতা, আমরা তোর বরের জুতা চুরি করিনি। আর আমি আর বন্দনা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা স্টলে ফুচকা খাচ্ছিলাম। আর তোর মনে হয় যে আমরা ফুচকা খাওয়া ছেড়ে বরের জুতা চুরি করতে যাব? আমার মনে হয় ওই বদমাইশ টুম্পা টাকার লোভে তোর বরের জুতা চুরি করেছে। তুই ভালো করে সিসিটিভি চেক কর, তাহলেই দেখতে পাবি। না রে পারমিতা, এরা দুজনে আমার নামে মিথ্যা দোষ চাপিয়ে দিচ্ছে। তোর বর যখন বরযাত্রী নিয়ে এসেছিল তখন আমি কলা ফুচকা খাচ্ছিলাম, আর তোরা বিয়ে বাড়িতে এত রকমের ফুচকা স্টল বসিয়েছিস যে সেই দিকে ছাড়া আমার অন্য কোনো দিকে নজরই পড়ছে না। আর আমি কি করে জানবো বলতো যে জুতার দাম 5 লক্ষ টাকা? আমি তোদের কোনো কথা শুনতে চাই না। তোরা ফুচকা ভালোবাসিস বলে আমি বাবাকে বলে আমার বিয়েতে নানান রকমের ফুচকা স্টল বসিয়েছি, আর তোরা সেই আমাকে বাস দিলি। এবার আমি বরপক্ষকে কি উত্তর দেব? আর বিয়ে বাড়িতে কেউ আবার সিসিটিভি লাগায় নাকি? এই বলে পারমিতা কান্নাকাটি করতে শুরু করে। আর এমন সময় তার 3 বান্ধবী ভীষণ ভয় পেয়ে যায়, কারণ তারা যদি 3 জনে জুতা চুরি না করে তাহলে এরকম কাণ্ড কে ঘটাতে পারে, এই বিষয়টা তাদেরকে ভীষণ পরিমাণে চিন্তিত করে তোলে। আসলে কয়েক ঘন্টা আগে যখন 3 বান্ধবী মিলে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে আসে তখন সকলেই গান চালিয়ে নাচানাচি করতে ব্যস্ত থাকে। ওরে বাবারে বাবা, নাচতে নাচতে আমি হাঁপিয়ে গেছি, খুব খিদে পেয়ে গেছে, আর জল তেষ্টাও পাচ্ছে। যাই গিয়ে জল খেয়ে আসি। আরে জল খেতে যাবি কেন? ওই দেখ বিয়ে বাড়িতে কত রকমের ফুচকা স্টল বসেছে, চল গিয়ে আমি আর তুই বেশি বেশি করে ফুচকা খেয়ে আসি। না হলে এখন তো 10 টাকায় 4টে করেও ফুচকা পাওয়া যায় না। এখানে আমরা ফ্রিতে অনেক অনেক ফুচকা খেতে পারবো। কোকিলার কথা শুনে বন্দনা যখন বিয়ে বাড়ির ফুচকা স্টলে ফুচকা খেতে যায় তখন তারা দেখে যে টুম্পা আগে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে ফুচকা খাচ্ছে। আর টুম্পাকে দেখা মাত্রই তারা দুজনে ভীষণ পরিমাণে রেগে যায়। ওই দেখ, বিয়ে বাড়িতে আসা মাত্রই ফ্রিতে ফুচকা পেয়ে একেবারে বেশি বেশি করে ফুচকা গিলে নিচ্ছে। এই টুম্পা, তুই কি একাই সব ফুচকা খেয়ে নিবি? আমরাও কিন্তু লাইনে আছি। এই চুপ কর তো, এটা কি ফুচকার দোকান নাকি যে আমি মেপে মেপে ফুচকা খাবো? আমাকে পারমিতা বলেছে আমি যতগুলো ইচ্ছা ততগুলো ফুচকা খেতে পারি। কলা ফুচকা, কুমড়ো ফুচকা, আপেল ফুচকা, আলু ফুচকা, সব ফুচকা আছে। তাই তোরা এখন এখান থেকে কেটে পড়। কত বড় সাহস রে তোর! তুই ভালো করেই জানিস পারমিতা আমাদের বেস্ট ফ্রেন্ড। তুই উড়ে এসে জুড়ে বসেছিস, তাই এখন শুধু আমরা দুজনই ফুচকা খাবো। এই বলে কোকিলা এবং বন্দনা টুম্পার সঙ্গে ফুচকা খাওয়া নিয়ে ভীষণ পরিমাণে ঝগড়া করতে লেগে পড়ে। আর ধীরে ধীরে বিয়ে বাড়ির সকলেই সেখানে এসে উপস্থিত হয়। এমনকি পারমিতা যখন এসে দেখে যে তারা 3 জনে মিলে ফুচকা স্টলে দাঁড়িয়ে ঝগড়া করছে তখন পারমিতা খুবই রেগে যায়। এই তোরা কি করছিস বলতো? আমি সেই দূর থেকে দেখতে পাচ্ছি যে তোরা ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে ঝগড়া করছিস, আর তোরা ঝগড়া করছিস বলে বাদবাকি কেউ ফুচকা খেতে পারছে না। আমরা কিছুই করিনি, যা করেছে এই টুম্পা করেছে। দেখ, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ইতিমধ্যে 100টা ফুচকা গিলে ফেলেছে, আর এখনো জায়গা ছাড়ছে না। বলছে আরো ফুচকা খাবি। এরপর যদি ফুচকা শেষ হয়ে যায় তাহলে তো আমরা আর ফুচকা পাবো না।
তোকে কে বলেছে ফুচকা শেষ হয়ে যাবে? আমার বিয়েতে এসে ফ্রিতে ফুচকা স্টল দেখে এমন হাবাইতার মতো করছিস যেন বাপের জন্মে ফুচকা খাসনি। টুম্পা 1000টা ফুচকা খেয়ে নিলেও ফুচকা শেষ হবে না, তাই তোরা ঝগড়া করিস না কেমন? এই বলে পারমিতা সেখান থেকে চলে যায়। এবার কোকিলা এবং বন্দনা দুজনেই টুম্পার ফুচকা খাওয়া শেষ হওয়ার অপেক্ষা করতে শুরু করে। আর টুম্পাও ছিল ভীষণই বদমাইশ, সে ইচ্ছা করে আরো বেশি বেশি করে ফুচকা খেতে শুরু করে। দাদা, ফুচকার আলুতে একটু বেশি করে নুন দাও আর একটু লেবু চিপে দাও। তুমি কি ঝাল দিচ্ছ বলো তো? ফুচকাতে ভালো করে ঝালই হচ্ছে না, একটু বেশি করে কাঁচা লঙ্কা দাও। এই বলে টুম্পা যখন বেশি বেশি ফুচকা খায় তখন কোকিলা এবং বন্দনা একেবারে অধৈর্য হয়ে ওঠে, কারণ তারা বিয়ে বাড়ির ফুচকা স্টল থেকে একটাও ফুচকা খেতে পারে না। আমি তো এখান থেকে এক পাও নড়বো না, বিয়ে বাড়িতে ফুচকা স্টলে ফ্রিতে ফুচকা পেয়েছি, আমি কি ছেড়ে যেতে পারি? আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ফুচকা খাওয়া দেখ। এই ভেবে টুম্পা আরো আধ ঘন্টা ধরে একাই ফুচকা স্টল বুক করে দাঁড়িয়ে থাকে। আর যখন তার ফুচকা খাওয়া শেষ হয়ে যায় এমন সময় বন্দনা এবং কোকিলা দুজনে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে। কিন্তু এমন সময় ফুচকাওয়ালা বলে, দিদি, এখন আপনাদেরকে ফুচকা দেওয়া যাবে না, আপনারা সরে দাঁড়ান, আপনারা মেয়ের বান্ধবী তো, তাই পরে ফুচকা খাবেন। এটা আবার কেমন কথা? এতক্ষণ ধরে যখন ওই মেয়েটা ফুচকা খাচ্ছিল তখন তো আপনি ভালো করে ওকে ফুচকা খাইয়ে গেলেন, আর এখন যখন আমরা ফুচকা খাবো তখন ফুচকা দেওয়া যাবে না বলছেন? আমরা কোনো কথা শুনতে চাই না। আপনি বিয়ে বাড়িতে ফুচকা স্টল দিয়েছেন বলে আমার বান্ধবীর বাবা কিন্তু আপনাকে টাকা দিয়েছে, তাই আপনি এখন আমাদেরকে ফুচকা খাওয়াতে বাধ্য। আমি কি বলেছি আপনাদেরকে ফুচকা খাওয়াবো না? আপনাদেরকে আমি ফুচকা খাওয়াবো, কিন্তু এখন নয়, পরে। কারণ এখন দেখুন না, দরজার দিকে তাকান, বরযাত্রীর গাড়ি ঢুকে গেছে। আর আপনার বান্ধবী বলেছে বরযাত্রীরা এলে বরযাত্রীরাই যেন ফুচকা খেতে পারে, তাই বরযাত্রী খাওয়ার পর আপনারা খেতে পারবেন, বুঝেছেন? এই কথা বলে ফুচকাওয়ালা কোকিলা এবং বন্দনাকে সাইড করে দেয়, আর যার ফলে তারা দুজনেই ভীষণই রেগে যায়। কারণ বিয়ে বাড়িতে ফ্রিতে ফুচকা স্টল বসানোর পরও তাদের কপালে কিছুতেই ফুচকা জোটে না, তাই এর থেকে খারাপ বিষয় তাদের কাছে আর অন্য কিছু হতে পারে না। আর অন্যদিকে টুম্পা তাদেরকে দেখে খুবই হাসাহাসি করে, যার ফলে বন্দনা এবং কোকিলা আরো বেশি রেগে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে। তারা বন্দনা, তুই একদম চিন্তা করিস না, এই টুম্পাকে ভালো করে শাস্তি দিতেই হবে। ও একা একা সব ফুচকা খেয়ে নেবে আর আমরা খেতে পারবো না, এটা তো হতে পারে না। আর পারমিতা কি বলেছে মনে আছে? হ্যাঁ মনে আছে, একটু আগেই তো বললো যে ওর বর নাকি 5 লক্ষ টাকার হীরার জুতা পরে আসবে, আর ওই জুতা যাতে কেউ চুরি না করে। আমার পারমিতার কথা শুনতে বয়েই গেছে, আমি আর তুই ওই জুতা চুরি করে নেব, আর তারপর সেই জুতা বিক্রি করে আমরা 5 লক্ষ টাকা পেয়ে যাব। বাইরে বেরিয়ে ওই টাকা দিয়ে আমরা বেশি বেশি করে ফুচকা খাবো, আর পারলে একটা ফুচকার ফ্যাক্টরি করে ফেলবো, আর জুতা চুরি করার দোষ দেব টুম্পার নামে, তখনও মজা বুঝতে পারবি। এমন কথা শুনে বন্দনাও খুবই খুশি হয়। এভাবেই তারা দুই বান্ধবী মিলে নতুন বর নিমাইয়ের জুতা চুরি করার পরিকল্পনা করে। আর এমন সময় কোকিলা বন্দনাকে জুতার দিকে নজর রাখার দায়িত্ব দেয়। আর বন্দনা যখন জুতার দিকে তাকিয়ে থাকে তখন সে দেখে যে ফুচকা স্টল একেবারে ফাঁকা হয়ে গেছে। আর এমন সময় সে কিছুতেই আর জুতার দিকে একভাবে তাকিয়ে থাকতে পারে না। কখন থেকে জুতার দিকে তাকিয়ে আছি, কোকিলা এখনো আসলো না, আর জুতাও চুরি করলো না, জায়গাটা পুরো ফাঁকা আছে। তার থেকে আমি বরং যাই, গিয়ে ফুচকা খেয়ে আসি, কারণ এখন ফুচকা স্টল পুরো ফাঁকা। এই বলে বন্দনা তাড়াতাড়ি করে ফুচকা স্টলে যায় আর বেশি বেশি করে ফুচকা খেতে শুরু করে দেয়। কিন্তু সে ফুচকা খেতে এতটাই মগ্ন হয়ে পড়ে যে কখন নতুন বরের জুতা চুরি হয়ে যায় সে বুঝতে পর্যন্ত পারে না। আর কিছুক্ষণের মধ্যে কোকিলা এসে যখন তাকে সেই ঘটনা জানায় তখন বন্দনা একেবারে অবাক। আর অন্যদিকে বরের 5 লক্ষ টাকার হীরার জুতা চুরি হয়ে যাওয়ার ফলে বিয়ে বাড়িতে একেবারে হুলুস্থুলু পড়ে যায়। ও বাবা গো, আমি আর বিয়ে করব না, আমার হীরার জুতো চুরি হয়ে গেছে, আমি আর বিয়ে করব না। নিমাই যখন তার হীরার জুতার জন্য এরকম ভাবে কান্নাকাটি করে তখন চারিদিকে সকলে জুতা খুঁজতে শুরু করে, কিন্তু কেউ সেই জুতা খুঁজে পায় না। এমন সময় টুম্পা বলে, এই পারমিতা, কিছুক্ষণ আগে তো তুই আর নিমাইদা ফুচকা স্টলে ফুচকা খেতে গিয়েছিলিস, তারপর তোরা জানিস না জুতা কোথায় গেল? তোদেরই তো জানার কথা। এমন কথা বললে পারমিতা ভয়ের চোটে ঘামতে শুরু করে, কারণ কিছুক্ষণ আগে পারমিতার ভীষণ পরিমাণে ফুচকা স্টল থেকে ফুচকা খেতে ইচ্ছা করে। আর এমন সময় পারমিতা তার 3 বান্ধবীকে খুঁজে পায় না, তাই পারমিতা তার বরের কাছে গিয়ে বলে, বিয়ের আগে কি সুন্দর তুমি আমাকে হাজার হাজার টাকা খরচা করে ফুচকা খাওয়াতে, আর এখন যখন বাবা আমার বিয়েতে ফ্রিতে ফুচকা স্টল বসিয়েছে তুমি একবারও কিন্তু আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে গেলে না। চলো আমরা গিয়ে ফুচকা খেয়ে আসি। এবার এখন কোনো ব্যাপার নাকি, এক্ষুনি নিয়ে যাচ্ছি।
এই বলে হবু বর বউ দুজনে মিলে ফুচকা খেতে চলে যায়। আর এমন সময় তারা দুজনে বেশি বেশি করে ফুচকা খেতে শুরু করে দেয়। কিন্তু হঠাৎ করে ফুচকার টক জল নিমাইয়ের জুতার উপর পড়ে, আর তখনই নিমাইয়ের জুতার উপর লাগানো হীরাগুলো কেমন যেন কালো কালো হয়ে ওঠে। এ বাবা পারমিতা, আমার জুতার মধ্যে ফুচকার টক জল পড়ে দেখো, জুতাটা কিরকম নষ্ট হয়ে যাচ্ছে। ওই জুতার মধ্যে তো হীরা লাগানো আছে, আর 5 লক্ষ টাকা দাম। নষ্ট হয়ে গেলে আমার বাবা আমাকে খুব বকা দেবে। আরে তুমি কান্নাকাটি করছো কেন? তুমি আমাকে জুতাটা খুলে দাও, আমি পরিষ্কার করে নিয়ে এসে দিচ্ছি। পারমিতা এমন কথা বললে নিমাই তাকে জুতা খুলে দিয়ে নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। আর পারমিতা যখন সেই জুতার উপর থেকে ফুচকার তেঁতুল জল পরিষ্কার করে, তখনই হঠাৎ করে হীরাগুলো পড়ে কোথায় যেন হারিয়ে যায়। আর পারমিতা অনেক চেষ্টা করেও হীরাগুলো খুঁজে পায় না। এমন সময় পারমিতা ভয়ের চোটে ঘামতে শুরু করে। এই কেস করেছে, এবার কি হবে? 5 লক্ষ টাকা দামের হীরা আমি হারিয়ে ফেললাম। আমার বর যদি জানতে পারে তাহলে আমাকে জ্যান্ত গিলে নেবে। কেন যে ফুচকার লোভে আমি ফুচকা খেতে গেলাম কি জানি, এবার আমি কি করব? এমন সময় পারমিতার মাথায় একটা বুদ্ধি আসে। সে নিজের বেনারসি শাড়ি থেকে 3টে সাদা পাথর খুলে জুতার উপর বসিয়ে দেয়, আর যা দেখে মনে হয় একেবারে হীরার জুতা। আর এরকম কাণ্ড ঘটানোর পর পারমিতা সেই জুতা তার স্বামীকে দিয়ে দেয়। অন্যদিকে নিমাই যখন জুতা ছেড়ে বিয়ের মণ্ডপে যাবে, তখনই একটা কুকুর এসে সেই জুতা নিয়ে দৌড়ে পালায়। আর তারপর থেকে কেউ সেই হীরার জুতা খুঁজে পায় না। এভাবেই পারমিতা সবার সামনে সত্যি ঘটনা স্বীকার করলে, ছি পারমিতা ছি, তুই নিজেই কাণ্ড ঘটিয়েছিস আর এখন আমাদের নামে দোষ চাপিয়ে দিচ্ছিস। তুই এরকম করবি আমরা বিশ্বাস করতে পারিনি। আমাদেরকে বিয়ে বাড়িতে নিয়ে এসে ফ্রিতে ফুচকা খাইয়ে আমাদের নামে দোষ দিয়ে দেবা। বন্দনার কথা শুনে পারমিতার খুবই খারাপ লাগে। অন্যদিকে নিমাইয়ের জুতা কুকুরের মুখ থেকে উদ্ধার করে নিয়ে আসা হলেও সেই জুতার হীরাগুলো আর খুঁজে পাওয়া যায় না। আর এমন সময় সবাই মিলে নিমাইকে দোষ দেয় যে তার এরকম বিয়ের অনুষ্ঠানে ভিড়ের মধ্যে হীরার জুতা পরা উচিত হয়নি। তাই নিমাই বাধ্য হয়ে কোনো কথা বলতে পারে না। আর এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই নিমাইয়ের সঙ্গে পারমিতার বিয়ে হয়। আর রাত্রিবেলা যখন বিয়ে বাড়ি থেকে ফুচকা স্টল উঠে যাবে, তখনই সেই হীরাগুলো ফুচকাওয়ালার চোখে পড়ে। আর ফুচকাওয়ালা সেই হীরাগুলো পকেটে ভরে নেয়। আর বিয়ে বাড়িতে এরকম ফুচকা স্টল দিতে এসে তার কপালে যে এরকম 5 লক্ষ টাকার হিরে জুটে যাবে, সেটা ফুচকাওয়ালা কল্পনাও করতে পারেনি। তাই সেই হীরাগুলো নিয়ে তাড়াতাড়ি বিয়ে বাড়ি থেকে কেটে পড়ে। আর এরকম বিয়ে বাড়ির ফুচকা স্টলের কথা সেই ফুচকাওয়ালার আজীবন মনে থাকে। কাকলি তার বাবা মায়ের সঙ্গে বাস করত। কাকলির পরিবার মধ্যবিত্ত পরিবার ছিল। তার বাবা হরিচরণ বাবুর বাজারে একটি রসগোল্লার দোকান ছিল। সেই রসগোল্লার দোকানটাই ছিল তাদের আর্থিক উৎস। 3 জনের খুবই হাসি খুশি পরিবার ছিল তাদের। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে কাকলি তার মাকে বলে, মা খিদে পেয়ে গেছে, কি রান্না করেছো তাড়াতাড়ি দাও। এই তো আমি রুটি আর পটল আলুর তরকারি করেছি, দাঁড়া দিচ্ছি। ধ্যার বাবা, তুমি আর অন্য কিছু পেলে না? পটল আলুর তরকারি রান্না করলে সকাল সকাল? বাবা কখন আসবে দোকান থেকে বলো। বাবা দোকান থেকে রসগোল্লা নিয়ে আসলে আমি রসগোল্লা খাবো। আরে সব সময় রসগোল্লা খেলে হয় নাকি? তোর বাবা রসগোল্লা তৈরি করে দোকানে বিক্রি করার জন্য, তোর খাওয়ার জন্য নয়। দোকানের সব রসগোল্লা তুই খেয়ে শেষ করে দিবি নাকি? এরকম করলে আমাদের কি লাভ হবে কোনো? সংসারের আয় উন্নতি সব চলে যাবে। না গিন্নি, তুমি একদম ভুল বললে। আমার মেয়েকে রসগোল্লা খাওয়ালে কখনোই আয় উন্নতি চলে যাবে না। আমার মেয়ের জন্যই তো সবকিছু করা। নে মা, আমি তোর জন্য রসগোল্লা এনেছি, তুই খেয়ে নে। কাকলি খুবই খুশি হয়ে তার বাবার কাছ থেকে রসগোল্লা নিয়ে রসগোল্লা দিয়ে রুটি খেতে শুরু করে দেয়। এই দেখে তার বাবা মা খুবই অবাক হয়। এ আবার কি ধরনের খাওয়া? বললাম তরকারি দিয়ে রুটি খেতে, তুই খেলি না, এখন আবার রসগোল্লা দিয়ে রুটি খাচ্ছিস। কদিন পর তো তুই রসগোল্লা দিয়ে ভাত খাবি। তুমি তো দারুণ আইডিয়া দিয়েছো মা। একদিন তাহলে ভাত দিয়ে রসগোল্লা খেয়ে দেখতেই হবে যে কেমন খেতে লাগে। আর তোমরা একবার রুটি দিয়ে রসগোল্লা খেয়ে দেখো তো, দারুণ খেতে লাগছে। আচ্ছা বাবা, তুমি কিন্তু আমাকে কোনো মিষ্টি বলার সঙ্গেই বিয়ে দেবে, তাহলে আমি বিয়ের পরও মন ভরে রসগোল্লা খেতে পারবো। তা কি করে হয় রে মা? বিয়ে তো সবই ভাগ্যের ব্যাপার। কার সঙ্গে কার বিয়ে হবে উপরওয়ালা ঠিক করে দেয়। ঠিক আছে, আমার যদি মিষ্টিওয়ালার সঙ্গে বিয়ে না হয়, তাহলে তুমি প্রত্যেক দিন আমার শ্বশুর বাড়িতে গিয়ে রসগোল্লা দিয়ে আসবে। আর আমি যখন শ্বশুর বাড়িতে যাব, সেদিন গাড়িতে অনেক অনেক রসগোল্লা তুলে দেবে, ঠিক আছে? কাকুলির কথা শুনে তার বাবা মা হাসতে থাকে। কয়েক মাসের মধ্যেই কাকুলির বাবা মা দেবাঞ্জন নামক একটি ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করে দেয়। দেবাঞ্জন কাকুলির মতোই মধ্যবিত্ত ঘরের ছেলে ছিল।
কিন্তু তার পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি থাকায় তাদের সংসারে অভাব অনটন লেগেই থাকতো, কারণ তাদের বাড়িতে ইনকাম করার মতো মাত্র দুজনই ছিল, দেবাঞ্জন এবং তার দাদা চিত্তরঞ্জন। দেবাঞ্জন খুবই সৎ এবং সরল ছেলে হওয়ায় কাকুলির বাবা মা তার সাথেই কাকুলির বিয়ে দেয়। খুবই সাধারণভাবে কোনো রকম জাঁকজমক ছাড়াই কাকুলি এবং দেবাঞ্জনের বিয়ে হয়ে যায়। বিয়ের পর, এসো নতুন বৌমা, আমাদের বাড়িতে কিন্তু অনেক লোক। আমি সবার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। আমি তোমার শাশুড়ি মা, ইনি হলো তোমার শ্বশুর মশাই, এটা তোমার ভাসুর, আর এটা বড় যা, আর এই বাচ্চাটা হলো তোমার বড় জায়ের মেয়ে বুলটি, আর এটা তোমার একমাত্র ননদ রিঙ্কি। কাকুলি তার শ্বশুরবাড়ির সকলের সঙ্গে আলাপ পরিচয় করে খুবই খুশি হয়। আজকে তাহলে ছোট বৌমার রান্না করার পালা। যা যা ছোট, আজকে তোর প্রথম রান্না, ভালো মতো কিছু রান্না করে নিয়ে আয় আমাদের সবার জন্য। আমি এই দিনটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছি। হ্যাঁ হ্যাঁ, কি রান্না করতে হবে বলে দাও, আমি করে নিয়ে আসছি। আমি সবকিছুই মোটামুটি করতে পারি। যা ইচ্ছা রান্না করো বৌমা, শুধুমাত্র পায়েস আর লুচি বাদ দিয়ে যা ইচ্ছা রান্না করো। কাকিমণি, আমি বলছি তুমি সবার জন্য পিৎজা বানাও। তুমি তো বললে তুমি সব রান্না করতে পারো, তাহলে আমাদের সবার জন্য পিৎজা বানাও। আমার মা পিৎজা বানাতে পারে না, কতবার পিৎজা বানাতে বলেছি, একবারও বানিয়ে দেয়নি। এই চুপ কর কাকিমণির বাচ্চা। কাকিমণি বাড়িতে এলো না আর অমনি মায়ের নামে দুর্নাম করা শুরু করে দিয়েছে। হ্যাঁ বৌদি, তুমি বরং আজকে পিৎজা বানাও, তবে তোমাকে কিন্তু এখন ভেজ পিৎজা বানাতে হবে, কারণ এখন বাড়িতে চিকেন কেনা নেই। ঠিক আছে, সবাই যখন বলছে তুমি পিৎজা বানিয়ে নিয়ে এসো বৌমা। আচ্ছা রিঙ্কি, তোর ছোট বৌদিকে রান্নাঘরটা দেখিয়ে দে। রিঙ্কি তার ছোট বৌদিকে রান্নাঘর দেখিয়ে দিয়ে চলে যায়। কাকুলি পিৎজা বানানোর জন্য প্রস্তুতি শুরু করে, কিন্তু পিৎজা বানাতে গিয়ে সে লক্ষ্য করে পিৎজা বানানোর মতো প্রয়োজনীয় সবজি নেই। এ বাবা, পিৎজাতে দেওয়ার মতো তো ভালো কোনো সবজিই নেই। এবার আমি পিৎজা বানাবো কিভাবে? হ্যাঁ, আইডিয়া। পিৎজা বানানোর মতো প্রয়োজনীয় সবজি না থাকায় কাকুলির মাথায় একটি খুব ভালো আইডিয়া আসে। সে তাড়াতাড়ি করে নিজের ঘরে যায় এবং সেখান থেকে একটি বড় ব্যাগ রান্নাঘরে নিয়ে আসে। আসলে সেই ব্যাগে করে কাকুলির বাবা অনেক অনেক রসগোল্লা কাকুলির শ্বশুর বাড়িতে পাঠিয়েছিল। কাকুলি সেই রসগোল্লা দিয়ে পিৎজা তৈরি করে ফেলে। এর আগে কাকুলি কখনোই রসগোল্লা দিয়ে পিৎজা বানায়নি কিংবা কখনোই সে খায়নি, তাই তার পরিবারের সকলের রসগোল্লা পিৎজা খেতে পছন্দ হবে কিনা এই নিয়ে সে একটু চিন্তিত থাকে। সে যখন রসগোল্লা পিৎজা নিয়ে টেবিলের উপর রাখে, তাই দেখে সকলে প্রচন্ড পরিমাণে অবাক হয়। এ কি কাকলি, তুমি কিরকম অদ্ভুত খাবার রান্না করলে? তোমাকে তো বলা হলো ভেজ পিৎজা বানাতে, তুমি ভেজ পিৎজা না বানিয়ে এরকম রসগোল্লা দিয়ে পিৎজা বানিয়েছো কেন? এই আবার কেমন কম্বিনেশন? আমি তো বাপের জন্মে এরকম রসগোল্লা পিৎজার নাম শুনিনি, পুরো মুডটাই তো নষ্ট হয়ে গেল। ইস, রসগোল্লা পিৎজা দেখে আমার তো পিৎজা খাওয়ার ইচ্ছাটাই শেষ হয়ে গেল। পিৎজা আবার কখনো মিষ্টি খেতে ভালো লাগে? না না, আমি এই পিৎজা খাবো না। সকলে রসগোল্লা দিয়ে বানানো পিৎজা খেতে অস্বীকার করলেও বাচ্চা মেয়ে বুলটি কোনো কথা না বলে রসগোল্লা পিৎজা খেতে শুরু করে, আর তার রসগোল্লা পিৎজা খেতে দারুণ লাগে। তোমরা কাকিমণিকে বকছো কেন? একবার তোমরা রসগোল্লা পিৎজা খেয়ে দেখো, পিৎজাটা খেতে দারুণ টেস্টি হয়েছে। বুলটির কথা শুনে সকলেই রসগোল্লা পিৎজা খেয়ে টেস্ট করে, আর সৌভাগ্যবশত সকলেরই রসগোল্লা পিৎজা খেতে দারুণ লাগে। ও মাই গড, সত্যিই তো এই পিৎজাটা খেতে দারুণ লাগছে। সরি বৌদি, আমি না খেয়ে আগে থেকে তোমাকে ভুলভাল কথা বললাম। এবার তো মনে হচ্ছে আমি অন্যান্য পিৎজা খাওয়া বাদ দিয়ে শুধু রসগোল্লা পিৎজা খাবো। আচ্ছা বৌমা, একটা কথা বলো তো, তোমার মাথায় এরকম অদ্ভুত চিন্তা কোথা থেকে এলো? তুমি কি বাপের বাড়িতে রসগোল্লা দিয়ে পিৎজা বানিয়ে খেতে? না মানে তোমার বাবা তো রসগোল্লা বিক্রি করে, তাই আমার এরকম মনে হলো আর কি। না মা, আসলে আমি আজকে প্রথমবার রসগোল্লা পিৎজা বানিয়েছি। আমি পিৎজা বানানোর সময় দেখলাম ফ্রিজে সেরকম কোনো সবজি ছিল না যা দিয়ে আমি পিৎজা বানাতে পারবো। সেই জন্য আমি বাপের বাড়ি থেকে নিয়ে আসা রসগোল্লা দিয়েই পিৎজা বানিয়ে দিয়েছি। প্রথম দিন নতুন বৌমা বাড়িতে এসেই যদি এটা নেই ওটা নেই বলে, তাহলে তো ব্যাপারটা খারাপ দেখাবে, তাই না? কাকুলির কথা শুনে বাড়ির সকলেই খুবই খুশি হয়। প্রথম দিনই কাকুলির আচরণ সকলেরই মন জয় করে নেয়। সত্যি বৌমা, তুমি কিন্তু খুবই বুঝদার একটি মেয়ে। তোমার মতো মেয়েরই আমাদের মধ্যবিত্ত পরিবারে দরকার ছিল। প্রথম দিন এসেই তুমি কিভাবে সবকিছু ম্যানেজ করে নিলে। দেখেছো বড় বৌমা, এতদিন তো সংসার করলে তুমি, কিন্তু কিভাবে অভাব অনটনের মধ্যেও সবকিছু ম্যানেজ করা যায় এটা তুমি শিখতে পারলে না। ছোট বৌমার কাছ থেকে তোমাকে এখন অনেক কিছু শিখতে হবে।
এই শুনে রিমিতার খুবই রাগ হয়। আপনারা তো খুব অদ্ভুত, নতুন বউ বাড়িতে আসতে না আসতেই আপনারা সবাই মিলে আমার সমালোচনা করা শুরু করে দিলেন। আরে বাবা, কোনো জিনিস যদি না থাকে তাহলে বলবো না যে সেগুলো কিনে আনতে হবে? নিশ্চয়ই সবকিছু কেনাকাটার দায়িত্ব বৌমাদের উপর থাকে না? কি এমন রসগোল্লা পিৎজা বানিয়েছে? হ্যাঁ, আমার তো একদমই পছন্দ হলো না। এই রসগোল্লা পিৎজা খেয়ে এত প্রশংসা করার মতো কিচ্ছু নেই। হ্যাঁ। এই বলে রিমিতা সেখান থেকে চলে যায়। প্রথম দিন থেকে রিমিতা তার ছোট যা কাকুলির উপর হিংসা করতে শুরু করে। আর কাকুলি সত্যিই খুবই গুণবান এবং বুঝদার একটি মেয়ে ছিল। কিভাবে কম খরচে এবং অল্প উপকরণ দিয়ে ভালো খাবার রান্না করা যায় সে খুব ভালো মতোই সেগুলো জানতো। এভাবে কয়েকদিন কাটে। মাঝে মধ্যে কাকুলি তার রসগোল্লা পিৎজা বানিয়ে সকলকে খাওয়াতে থাকে। রিমিতা কাকুলির উপর হিংসা করে রসগোল্লা পিৎজা খেতে চায় না, আর কেউ তাকে রসগোল্লা পিৎজা খাওয়ার জন্য জোরও করে না। একদিন মনোরমা দেবীর সুজির হালুয়া খাওয়ার খুব ইচ্ছা করে, তাই সে তার বড় বৌমাকে বলে, বৌমা, আজকে আমার সুজির হালুয়া খাওয়ার খুব ইচ্ছা করছে। ছোট বৌমা তো কদিন ধরে সব রান্না করছে, তুমি আজকে আমাদের জন্য হালুয়া বানিয়ে নিয়ে এসো তো। শাশুড়ি মায়ের কথা শুনে রিমিতা হালুয়া বানানোর জন্য রান্নাঘরে যায়, কিন্তু সুজি রান্না করতে গিয়ে সে দেখে চিনি শেষ হয়ে গেছে। এই দেখে সে প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমার আর এসব সহ্য হচ্ছে না, শুধু অভাব আর অভাব ছাড়া এদের সংসারে আর কিছুই থাকে না। চিনি নেই আর অমনি হুকুম করে দিল সুজির হালুয়া খাবো। আমাকেও চেনে না, এদেরকে কিভাবে সাহায্য করতে হয় আমার ভালো মতোই জানা আছে। চিনি ছাড়া হালুয়া রান্না করে আজকে সবাইকে খাওয়াবো আমি। এরকম করে কেন বলছো দিদি? সংসারে অভাব থাকলে আর কি করা যাবে বলো? এতে তো শাশুড়ি মায়ের কোনো দোষ নেই। তুই জানিস না ওই বুড়িটা কেমন কিপটে? বুড়ি একদম মাপের মাপ জিনিস কেনে, দুই ছেলে সব টাকা তো মায়ের হাতেই তুলে দেয়। বুড়ি নিজের আলমারিতে টাকা জমাচ্ছে, জানি না কোন কাজে লাগাবে। এই জন্যই তো আমি রেগে যাই। তুই নতুন নতুন এসেছিস তো, এখন তো সবই ভালো লাগবে। এই বলে রিমিতা চিনি ছাড়া সুজি রান্না করে রেখে নিজের ঘরে চলে যায়। তখনই কাকুলি ফ্রিজ থেকে রসগোল্লা নিয়ে ওই রান্না করে রাখা সুজির সঙ্গে রসগোল্লা মিশিয়ে ভালো করে রান্না করে ফেলে। আসলে কাকুলির বাবা প্রত্যেক দিনই কাকুলির জন্য রসগোল্লা দিয়ে যায়, আর কাকুলি সেই রসগোল্লা একা না খেয়ে কোনো না কোনো ভাবে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর রিমিতা তার ঘর থেকে এসে রান্নাঘর থেকে সুজি নিয়ে সকলকে খেতে দেয়। এই নিন চিনি ছাড়া সুজি। আজকে চিনি ছিল না, সেই জন্য আমি চিনি ছাড়াই সুজি রান্না করেছি। এবার কেউ বলবে না আমি এটা কেন করলাম। কোনো জিনিস শেষ হয়ে গেলে আমি বলতে গেলে তো খারাপ হয়ে যায়। কিন্তু বৌমা, এই সুজিটাতে তো মিষ্টি হয়েছে আর সুজিটা খেতেও খুব সুন্দর হয়েছে, কিন্তু সুজির মধ্যে এরকম সাদা সাদা ছোট ছোট কি এগুলো? মা, আমি দিদির বানানো সুজির মধ্যে রসগোল্লা দিয়ে আবার রান্না করেছি। চিনি ছাড়া কি সুজি খাওয়া যায়? দেখুন মা, এতে দিদির কোনো দোষ নেই। আপনারা দিদিকে বকাবকি করবেন না। আমি আপনাদেরকে কিছু বলতে চাই। হ্যাঁ, বলো, কি বলবে? আমাদের সংসারে লোকজন অনেক বেশি, আর ইনকাম করার মাত্র 2 জন লোক আছে। সবসময় সংসারে অভাব লেগেই থাকে। আমি ভাবছিলাম আমি যদি রসগোল্লা পিৎজার দোকান খুলি তাহলে খুব ভালো হবে। রসগোল্লা পিৎজাটা খেতে তো দারুণ লাগে, আর আজকাল মানুষ নতুন নতুন ইউনিক খাবার খেতে পছন্দ করে। একবার যদি রসগোল্লা পিৎজা বানিয়ে আমরা ব্যবসা শুরু করি তাহলে আমার মনে হয় আমাদের কিন্তু বেশ ভালোই বেচা কেনা হবে। নাও, ইনি আবার মহান হওয়ার চেষ্টা করছে। এই মেয়ে, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, বাড়িতে ছেলেরা থাকতে এবার কি মেয়েরা যাবে ব্যবসা করতে? বাড়ির মান সম্মান বলে কি কোনো জিনিস নেই? ছোট বৌদি তো একদম ঠিক কথা বলেছে। আমাদের সংসারটা ঠিকভাবে চালানোর জন্য ছেলেদের সাথে সাথে মেয়েদেরও ইনকাম করতে হবে। কিন্তু ব্যবসা করব বললেই তো আর ব্যবসা হয় না। ব্যবসা করার জন্য টাকা লাগে। টাকাটা কি তোমার ছোট বৌদি নিজের বাপের বাড়ি থেকে নিয়ে আসবে, নাকি নিজের বাপের বাড়ি থেকে রসগোল্লা নিয়ে এসে রসগোল্লা পিৎজা বানাবে ভাবছে? টাকাটা আমি দেব। ব্যবসা শুরু করার মতো টাকা আমার কাছে আছে। এতদিন তুমি বলতে না বড় বৌমা, আমি কিপটেমি করি, টাকা আলমারিতে তুলে রাখি। আসলে আমি কোনো ব্যবসা করার কথা অনেকদিন আগেই ভেবেছিলাম। শুধুমাত্র আমার শারীরিক অসুস্থতার জন্য কিছু করতে পারতাম না। আর আমি তো তোমার মধ্যে এরকম কোনো গুণ দেখতে পাইনি। তবে ছোট বৌমা নিশ্চয়ই ব্যবসা করতে পারবে, এটুকু বিশ্বাস আমার ছোট বৌমার প্রতি আছে। শাশুড়ি মায়ের এমন কথা শুনে রিমিতা তেলে বেগুনে জ্বলে ওঠে, কিন্তু সে আর কিছুই বলতে পারে না। কাকুলি তার শাশুড়ি মায়ের সাপোর্ট পেয়ে খুবই খুশি হয়।
শাশুড়ি মায়ের কাছ থেকে টাকা নিয়ে সে কয়েকদিনের মধ্যেই রসগোল্লা পিৎজার দোকান খুলে ফেলে। কাকুলি তার দোকানের প্রয়োজনীয় সমস্ত রসগোল্লা তার বাবার দোকান থেকে কিনে নিয়ে আসে। এরকম একটা ইউনিক খাবারের কথা শুনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কোলাহল শুরু হয়। আর খুব কম দামে কাকুলি রসগোল্লা পিৎজা বিক্রি করায় ছোট বড় সকলেই রসগোল্লা পিৎজা খাওয়ার জন্য তার দোকানে এসে ভিড় করে। কাকুলি একা একা সামলে উঠতে পারে না, তার সাহায্যের দরকার পড়ে। আর তখনই তাকে সাহায্য করার জন্য রিমিতা হাত বাড়ায়। এই দেখে কাকুলি ভীষণ পরিমাণে অবাক হয়। তুই আর আমি দুজনে মিলে এই রসগোল্লা পিৎজার দোকানটা সামলাবো। সত্যি মা ঠিকই বলতো, তোর মধ্যে যা গুণ আছে সেটা আমার মধ্যে নেই। তুই চাইলেই অনেক কিছু করতে পারিস, তবে তোর সাথে ব্যবসা সামলানোর জন্য আমাকে অবশ্যই রসগোল্লা পিৎজা বানানো শিখতে হবে। কি তুই আমাকে শেখাবি তো? রিমিতার কথা শুনে কাকুলি ভীষণ খুশি হয়। রিমিতাও কাকুলির সঙ্গে রসগোল্লা পিৎজার দোকান সামলানো শুরু করে। 1 মাসের মধ্যেই তারা অনেক টাকা ইনকাম করে ফেলে। অন্যদিকে কাকুলি তার বাবার দোকান থেকে প্রত্যেকদিন রসগোল্লা কেনায় তার বাবার দোকানেরও অনেক উন্নতি হয়। এভাবেই দুই পরিবারের আর্থিক এবং পারিবারিক অবস্থার পরিবর্তন ঘটে। পরবর্তীকালে কাকুলি তার একটা বড় রসগোল্লা পিৎজার দোকান খোলে। এখন বাড়ির 2 ছেলে তাদের কম টাকা বেতনের কাজকর্ম ছেড়ে দিয়ে রসগোল্লা পিৎজার দোকান সামলাতে থাকে।